কয়েকদিন আগের একটা এপিসোডে আপনাদের সকলকে বলেছিলাম যে একটা কণ্ঠস্বরেই কিন্তু লুকিয়ে অনেক রহস্যের উত্তর। এখন সেই দিনকে সেই কথাটার প্রতিধ্বনি অন্যান্য সংবাদ মাধ্যমে তেমনভাবে শোনা যায়নি, ঠিক যেরকমভাবে আমাদের মানুষের ভাষায় আগাম অনেক সংবাদ, অনেক তথ্য আপনাদেরকে এই বছরের পর বছর ধরে পরিবেশন করে আসছি, যেগুলো একদম মেনস্ট্রিম মিডিয়া যেগুলো আছে, যেগুলো আপনারা টিভিতে দেখতে পান, সেগুলোতে সেই সময় প্রকাশিত হয় না, তাদের হয়তো নিজস্ব কোনো এজেন্ডা থাকে বলে। কিন্তু অনতি বিলম্বে বা বলা যায় অদূর ভবিষ্যতেই সেই ঘটনাগুলো যখন ঘটে যায়, তখন কিন্তু মানুষ সেই জিনিসগুলো সম্পর্কে বিশ্বাস করতে শুরু করে। বন্দে মাতরম। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর নিয়েই কিন্তু আলোড়িত ছিল এই পশ্চিমবঙ্গ। একের পর এক দুর্নীতিতে জর্জরিত, অভিযুক্ত যখন একটি রাজ্য সরকার একটি অন্ধকার জমানাকে আরো বেশি অন্ধকারময় করে তোলবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল, একের পর এক অপরাধীকে আশ্রয় দেওয়া শুধু না, তাদেরকে সমস্ত রকমের আইনি সহায়তা করে, তথ্য প্রমাণ লোপাট করে, ঠিক সেই সময় উঠে আসে একটা বিশেষ অংশ। সেই অংশটি ওই পুরো নিয়োগ দুর্নীতি বলুন, কয়লা দুর্নীতি বলুন, বালি পাচার, আর শুধু তো শিক্ষক নিয়োগ দুর্নীতি নয়, তার সাথে আরো অনেক কিছু নিয়োগ দুর্নীতি। আর সেই সমস্ত দুর্নীতিগুলো গিয়ে ঠেকছিল একটি নির্দিষ্ট অঞ্চল বা একটি নির্দিষ্ট বাড়ি বা একটি ব্যক্তি, তাদের দিকে দিক নির্দেশ করছিল। সেই দিক নির্দেশ পথে যখন তদন্ত এগোতে থাকে, তখন উঠে আসে খুব ইন্টারেস্টিং এক ব্যক্তি, তার নাম কালীঘাটের কাকু। আপনারা সকলেই সম্যক অবহিত। এখন এই কালীঘাটের কাকু কণ্ঠস্বরের নমুনা কালেকশন করতে হবে, আর তিনি সেটা কিছুতেই করতে দেবেন না। আচ্ছা, এই কালীঘাটের কাকু তার নিজের কত না জানি ক্ষমতা, যে তিনি এই কোর্ট সেই কোর্ট, এই কোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, আবার সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ, এই সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মামলায় খরচা করে শুধুমাত্র এই প্রয়াস করতে থাকলেন যাতে তার কণ্ঠস্বরের নমুনাটা না নেওয়া হয়। এমনকি আমরা কি দেখলাম, তিনি এসএসকেএম হসপিটালে ভর্তি হয়ে গেলেন, বা পরবর্তীকালে একটি প্রাইভেট হসপিটালে ভর্তি হলেন, এবং ভর্তি হয়ে তিনি ওই পুরো পদ্ধতিটা ডিলে করবার চেষ্টা করলেন, ঠিক যেভাবে তৎকালীন তৃণমূল কংগ্রেসের প্রচুর বড় বড় সমস্ত নেতা মন্ত্রী, তারা কোনো অভিযোগে অভিযুক্ত হলেই আমরা দেখতে পেতাম তারা হসপিটালে ভর্তি হয়ে যেতেন, সেই বিখ্যাত উডবার্ন ওয়ার্ড। এখন সেখানে কিন্তু আর একটা প্রসঙ্গ উঠে এসেছিল, যে ষড়যন্ত্রী, সেই ষড়যন্ত্রী বা গলার স্বর, সেটা একটা ইউনিক আইডেন্টিটিকে নির্দেশ করে। এখন সেই গলার স্বর, সেটা কি পাল্টানো যায়? শুধু দর্শকবৃন্দ, আমি এ বিষয়ে পারদর্শী বা বিশেষজ্ঞ নই। সংবাদ মাধ্যম বা বিভিন্ন বইপত্র পড়ে যেটুকু জানতে পেরেছি সেটুকুই আপনাদের সামনে আলোচনা করছি, এবং সংবাদ মাধ্যমে এই বিষয়টা অনেক বেশি আলোচিত হয়েছিল। সেটা কি, যে গলার কালীঘাটের কাকুর গলার কোনো রকম অপারেশন হয়ে গেল না তো, এবং সেই নিয়ে হই হই রই রই, সংবাদ মাধ্যমে প্রচুর আলোচনা, যে ওই গলার অপারেশন করে দ্রুত তার স্বরের যদি একটু ষড়যন্ত্রীর হেরফের করে দেওয়া যায়। এবং সেই নিয়ে বেশ কিছু অপারেশনের কথা তখন শুনেছিলাম, এখন আমার আর মনে পড়ছে না সেই জিনিসটা, কিন্তু সেই নিয়ে যথেষ্ট পর্যবেক্ষণ, যে হসপিটালে তিনি ছিলেন সেইখানকার সিসিটিভিকে নজরদারিতে আনা, এই সমস্ত দাবি উঠেছিল। ইডি, সিবিআই, এই সমস্ত যে সমস্ত তদন্তকারী অফিসার বা তদন্তকারী এজেন্সি যারা ছিল, পরবর্তীকালে কোর্টের নির্দেশেই
সেই কালীঘাটের কাকুর গলার স্বর সংগ্রহ করা হয়। তৎপরবর্তীতে তদন্ত যখন আরো এগোতে থাকে, হাইকোর্ট, এই শিক্ষক নিয়োগ দুর্নীতি, হাইকোর্ট সুপ্রিম কোর্টের দরজায় যখন গিয়ে পৌঁছয় সমস্ত জিনিসটা, তখনও পর্যন্ত ইলেকশন আসেনি। এরকম জায়গাতেও কিন্তু সেই স্যাম্পেল, সেই রেকর্ডিং, তার ম্যাচিং, তার গলার স্বরের সাথে যে কথোপকথনের স্বর, সেই স্বরটি ম্যাচ করবার চেষ্টা চলছিল এবং তার রিপোর্টও এক সময় এসে কোর্টের হাতে পৌঁছয়। এই পর্যন্ত বলা যায় যে একটু স্মরণ করে দেখতে হবে সকলকে। এবার আসুন কিছু কিছু মানুষের পদক্ষেপ, অপরাধ, পাপ, এই সমস্ত করতে করতে মানুষ কিছু চিহ্ন ছেড়ে যায়। এটা অপরাধ বিজ্ঞানেও আছে, বিভিন্ন তদন্তের ক্ষেত্রেও আছে, যে অপরাধী কিন্তু অপরাধের প্রমাণ বা চিহ্ন ছেড়ে যাবেই যাবে, যা দিয়ে পরবর্তীকালে তদন্ত করে তাকে ধরা সম্ভব হয়। এই সম্বন্ধে ভোটের আগে আমি যখন এই তৎকালীন তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের সমালোচনাগুলো করতাম, বিভিন্ন কেলেঙ্কারির তথ্য আপনাদের সামনে তুলে ধরতাম তাদের করা, এবং বিভিন্ন কোর্টের প্রসিডিংস বা ওই হিয়ারিং গুলো আপনাদের সামনে কমেন্ট্রির আকারে খানিকটা বোঝানোর চেষ্টা করতাম, তখন আমি একটা ব্যাপার বারবার উল্লেখ করতাম যে এই তদন্তগুলো সব কোর্টের দরজায় গিয়ে শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ছে কেন। সেখানে আমি উল্লেখ করেছিলাম পারফেক্ট ক্রাইমের একটা কথা। এরকম বহু উপন্যাস আছে, ডিটেকটিভ গল্প আছে, পারফেক্ট ক্রাইম নিয়ে অনেক গবেষণামূলক প্রবন্ধও আছে, যে কতটা নিখুঁত অপরাধ করলে সেই অপরাধী আর ধরা পড়বে না। এটাই হচ্ছে পারফেক্ট ক্রাইমের একটা কনসেপ্ট বলা যেতে পারে। এখন পারফেক্ট ক্রাইমের কনসেপ্টের মধ্যে যদি আপনি ঢোকেন, তাহলে সেখানেও কিন্তু উঠে আসবে একটা বিষয়, সেটা হচ্ছে তথ্য এবং প্রমাণ। এখন এরা কি এত পারদর্শী? অবশ্যই তারা কিছু হিসেব নিকেশ কষে তাদের এই কেলেঙ্কারিগুলো, অপরাধগুলো ঘটিয়েছেন, এবং এই ঘটানোর পিছনে একটা আত্মবিশ্বাস শুধু কাজ করেছে তাই না, ধীরে 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 সেই আত্মবিশ্বাস ক্রমশ তাদের উত্তুঙ্গ জায়গায় গিয়ে পৌঁছিয়েছে, যে এমন একটা জায়গা কেউ কিচ্ছু করতে পারবে না। তার কারণ ওই তথ্য প্রমাণ। পারফেক্ট ক্রাইমের একটা অংশ কিন্তু সেই তথ্য প্রমাণ, নিখুঁত অপরাধ যা ধরা পড়বে না। তাহলে এই ধরা না পড়া বা ধরা পড়তে গেলে যে অংশটা লাগে সেটা হচ্ছে ওই তথ্য প্রমাণ, যেটা আমরা আরজি করে দেখেছি। অনুমান করি শুধু না, বিশ্বাস করি আমরা সকলে যারা বিচার চাই, যে ওখানে তথ্য প্রমাণ নষ্টের যদি মানে একটা উদাহরণ হতে পারে, ঐতিহাসিক উদাহরণ হতে পারে, এবং তাও কোনো একটি সরকারের নিজস্ব মদতে, তার একদম প্রথম সারিতে থেকে যাবে ওই আরজি কর। এবং সেই তথ্য প্রমাণ নষ্টের কারণেই কিন্তু তদন্ত এত বেশি ধীর হয়েছে। আর সেখানে উঠে এসেছে রাত 2টো, 2:30, এমনকি ভোর পর্যন্ত কারোর সাথে কি কি যেন ফোনে কথাবার্তা। আর আপনি যদি এটা ভাবেন যে এই যত স্ক্যাম হয়েছে, সেই স্ক্যামগুলোতে অনেক ক্ষেত্রেই আমরা কি দেখতে পেয়েছি, মোবাইল ফোন, ওই যেমন জীবন কৃষ্ণ দাস, মোবাইল ফোন পুকুরের মধ্যে ফেলে দেওয়া, সেই পুকুরের জল ছেঁচে আবার সেই ফোনকে উদ্ধার করে তোলা, কাদা মেখে একজন বিধায়ক মানে লজ্জাহীন, অ্যাকচুয়াল মানে ওই অংশের অধিকাংশই হচ্ছে এই লজ্জাহীন, যাকে নির্লজ্জ বলা যায়, দোকান কাটা। তা এরা ওই ফোন নিয়ে, খেয়াল করুন, সব তদন্তের পিছনে কিন্তু থাকছে ওই রকম একটা ফোন, যার কিনা কোথাও চ্যাট ডিলিট করে ফেলা হয়েছে, কখনো ফোনটাকে জলে ফেলে দেওয়া হয়েছে, বা ওই ফোনটা সিজ করবার পরে পাওয়া গেছে কোনো ভয়েস ক্লিপ। আবার ওই কালীঘাটের কাকু
তার যে ফোন সেইটা আবার কাউকে দিয়ে তার ডাটাকে ডিলিট করিয়েছিলেন, সেই সিভিক ভলেন্টিয়ারকে আবার ডেকে পাঠিয়ে জেরা করেছিল তদন্তকারী এজেন্সি। কোথায় কোথায় কি কি বিষয় সেগুলোকে আবার রিকভার করা যায় কিনা সেটা তো তদন্তকারী যার সংস্থা আছে তারা জানবেন। কিন্তু ওই যে বলছিলাম যে কিছু কিছু সময় কিছু কিছু মানুষ এমন এমন কিছু কাজ করে ফেলে যে অপরাধী তার সেই প্রমাণটা ছেড়ে যায়। আর যখন অপরাধী অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে, উদ্ধত হয়ে ওঠে, সাবধান হয় না নিজের অপরাধ সম্পর্কে, বা বলতে পারেন এই পায়ে পারফেক্ট ক্রাইম করছে যে সে তখন আর অতটা যত্নশীল হচ্ছে না তার প্রমাণগুলোকে লোপাট করবার জন্য। আর শেষ কথা, মহাকাল, পৃথিবীর নিয়ম, ঈশ্বরের নিয়ম যে অপরাধ করলে এক সময় না এক সময় তো তোমাকে পাকড়াও হতেই হবে। তা যে ব্যক্তি ভোটের পর পুরো রাজ্যের পরিবর্তনকামী মানুষের জন্য শ্মশান বানানোর কথা ভাবতে পারে, সেই ব্যক্তির মুখের ওই ডিজের আওয়াজ আজকে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একেই বলে পাপ বাপকে ছাড়ে না, ধর্মের কল বাতাসে নড়ে। প্রসঙ্গ হচ্ছে সেই গলার স্বর ডিজে ব্যানার্জি দেবেন না, কিছুতেই দেবেন না। এইখানেই এই পুরো বিষয়টার একটা কনক্লুশন টেনে দেওয়া যেতেই পারে যে কেন এত মহার্ঘ হচ্ছে সেই গলার স্বর, যে আপনার দিতে অসুবিধা হচ্ছে। আপনি যদি কোনো কিছুই না করে থাকেন তাহলে আপনার গলার আওয়াজ একটু ওখানে গিয়ে না হয় গলা দিয়ে ডিজে বাজাবেন, আপনার গলার স্বরেই ডিজে বাজে, আপনার গলার সুমধুর আওয়াজে সারা পশ্চিমবঙ্গের মানুষের হাড় হিম হয়ে যেত। তা সেই সুন্দর গলার আওয়াজ একটু গান গেয়ে শোনান না মশাই, সমস্যা কোথায়? আপনি যদি অপরাধী না হন তাহলে ওই গলার স্যাম্পেল দিতে এতবার কোটে কোটে দৌড়তে হলো কেন? সব শেষে আজকে কোর্টের রায় সকলের জানা, কোর্টও পর্যন্ত আজকে জানিয়ে দিল। গতকালকে আমি একটা এপিসোড করেছিলাম না, আপনারা যারা নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই জানেন, তার হেডলাইন ছিল এনাফ ইজ এনাফ। সেটা একটা অন্য বিষয়, সেটা আবার ওনার পিসির ব্যাপারে। যথেষ্ট হয়েছে রাজ্যকে ধ্বংস করা, দেশ বিরোধী কাজে উস্কানি দেওয়া, দেশ বিরোধী কাজে লিপ্ত থাকা, দেশ বিরোধী একটি সরকারকে চালানো এবং রাষ্ট্রবাদকে ধ্বংস করে দিয়ে এখানে একটি পশ্চিম বাংলাদেশ গড়ে তোলা, সব এজেন্ডা ধ্বংসপ্রাপ্ত হয়ে রাজনৈতিকভাবে নিঃস্ব সর্বশান্ত হয়ে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। তারপরেও ওই স্বভাব যায় না, স্বভাব তো সত্যিই যায় না মানুষের, সেই স্বভাব আবার চাগিয়ে উঠেছে। সেটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার একটা পোস্ট করেছিলেন, সেটা সম্পর্কে কালকে বলেছিলাম। এনাফ ইজ এনাফ। সংশোধনাগারই হলো এদের সংশোধনের একমাত্র উপায়, যদি তাতে কিছু হয়, যেটাকে আগে বলা হতো জেল। তাহলে এই ডিজে ব্যানার্জিকে আজকে কোর্ট বলে দিল সবকিছুর একটা সীমা আছে। এখন ওনার যে রক্ষা কবচটা, যেটা এই 30শে জুলাই পর্যন্ত রয়েছে, সেটা শর্তই ছিল হচ্ছে ওই তদন্তগুলোকে উনি করবেন, সহযোগিতা করবেন। তদন্তকারী এজেন্সি ওনাকে যতবার ডাকবেন, যতক্ষণ ধরে ডাকবেন, আগে একবার বলেছিল যে একটা হিয়ারিং যে 8 ঘন্টা ধরে যদি জেরা চলতে থাকে তাহলে সেটা ধর্মবতার কিরকম বিষয়। সেখানে বিচারক বলেছিলেন যে না, ওনাকে
যতবার ডাকবে ততবার ততক্ষণই ফেস করতে হবে পুরো তদন্তটা। তার চারপাশের থেকে যে যে কেলেঙ্কারিতে যা যা কিছু অভিযোগ না চেপে ধরেছে, মিসিং লিঙ্ক যদি থেকে থাকে, ওই কালীঘাটের কাকুর কথোপকথনের উল্টো দিকের আওয়াজটা কার? আওয়াজটা তো পাওয়া গেছে, সেটা কার? এই ডিজে আওয়াজের জন্য কার কার ক্ষতি হলো? এর আগে যত যত তদন্ত, যত যত কেলেঙ্কারিতে আরো আরো যত যত স্যাম্পেল পাওয়া গেছে, যাদের যাদের কণ্ঠস্বর চেক করা হয়েছে বলে যদি আমরা ভাবি, তাহলে তার উল্টো দিকে কে ছিল? আজকের এপিসোডের এই প্রশ্নটা হচ্ছে, উল্টো দিকে কে ছিল? আর উল্টো দিকে কে ছিল সেটা যদি মিলে যায়, সুরে যদি সুর মিলে যায়, মিলে সুর মেরা তুমহারা, এরকম ভাবে যদি মিলে যায়, তাহলেই কিন্তু, আপনারা বুঝতে পারছেন, তাহলেই কিন্তু, আর এই তাহলেই কিন্তু পরের অংশটা এর পরের এপিসোডে আপনাদের সামনে নিয়ে আসব, যে দেশ বিরোধী চক্রান্ত এই রাজ্যের মূল ইস্যু, সেইটা ভোট এবং পরিবর্তনের পরে সাধারণ পশ্চিমবঙ্গবাসী তারা যেন বিস্মৃত না হয়। উন্নয়ন, রাজনীতি, রাজনৈতিক দলের পালাবদল, এই সমস্ত থেকেও বড় বিষয় হচ্ছে এই রাজ্যে, এই রাজ্যটা যে একটা দেশ বিরোধী চক্রান্ত, দেশ বিরোধী শক্তির আঁতুর ঘর হয়ে উঠেছিল, শুধু না তাদের স্বাধীন বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছিল, আর আজকে সেখান থেকে পরাধীন হয়ে গেছিল এই দেশের রাষ্ট্রবাদী মানুষজন, এই রাজ্যের, তারা আজকে স্বাধীন হয়েছে এক প্রকার। সেই উত্তরণের জায়গাটাকে নিয়ে সামনের এপিসোডে বিশেষ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। শুধু দর্শকবৃন্দ, কাজেই রাজ্য রাজনীতি না, একটি অন্ধকার জমানা আর একটি নতুন সূর্যোদয়ের জমানার এক মহাসন্ধিক্ষণের, এই অপরাধকে নিকেশ করবার এক মহা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা এখন দাঁড়িয়ে আছি, আর অপেক্ষায় আছি তার যে কালপ্রিটরা তারা কবে শাস্তি পায়। এটাই আমাদের সকলের প্রত্যাশা, আশা এবং ভরসা এই সরকারের উপর, অবশ্যই যার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। শুধু দর্শকবৃন্দ, এপিসোডগুলো আপনাদের ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের মতামত লিখে আপনারা একটু শেয়ার করুন। নোটিফিকেশনে অনেক সময় সমস্যা হচ্ছে, আমরা সেটা ইউটিউবকে জানানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই নোটিফিকেশনের যে বেল আইকনটা, ওটাকে অন রাখবেন এবং সেটাকে অল করে দেবেন। সাবস্ক্রাইবটা করতে 1 সেকেন্ডেরও কম সময় লাগে। আপনাদের কাছ থেকে সেটা অবশ্যই আশা করছি, প্রত্যাশা করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, তার কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতারম, নমস্কার।